প্রিয়ার বয়স এখনো মাত্র ২৩ বছর। তার বিয়ে অনেকদিন আগেই হয়ে গেছে এবং যে পরিবারে তার বিয়ে হয়েছে সেই পুরো পরিবারটাই ব্যবসা মনস্ক। তাই প্রিয়ার বিয়ে সেই পরিবারে হওয়ার পর প্রিয়াও ব্যবসা করতে শুরু করল এবং এখন তার ব্যবসা খুব ভালোভাবে চলছে। এমনই একদিন একটা ব্যবসার মিটিং করার জন্য সে বিহারের দ্বারভাঙ্গায় কারোর সঙ্গে দেখা করতে গেল। সকাল সকালই সময় ছিল এবং যেই সে সেখানে পৌঁছল তার মিটিং সফল হল। তারপর সে খুব খুশি হয়ে সেখান থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ রাস্তায় কিছু খালি ক্ষেত পড়ল এবং সেই খালি ক্ষেতগুলোতে একটা ছেলে যে ছাগল চড়াচ্ছিল তার ওপর প্রিয়ার নজর পড়ে গেল। যেই সে ছাগল চড়ানো ছেলেটাকে দেখল অমনি সে তার পুরনো স্মৃতিতে হারিয়ে গেল এবং তারপর তার কারো কথা মনে পড়ে গেল। তখনই প্রিয়া হঠাৎ ড্রাইভার কাকাকে বলল, কাকা গাড়ি থামাও এবং আমাদের এখন অন্য কোথাও যেতে হবে। তারপর ড্রাইভার গাড়ি থামিয়ে দিল এবং জিজ্ঞাসা করতে লাগল, বলো বেটি, তোমাকে কোথায় যেতে হবে? তখন সে বলতে লাগল, কাকা ফলানা গ্রামের দিকে গাড়ি চালাও এবং এখান থেকে প্রায় আধ ঘন্টার পথ এবং আমাদের সেখানেই যেতে হবে। এই কথা শুনে ড্রাইভার পুরোপুরি অবাক হয়ে গেল, কারণ আজ প্রথমবার প্রিয়া সেই জায়গায় যাচ্ছিল। কারণ বিয়ের পর থেকেই এই ড্রাইভারই তার গাড়ি চালাত, কিন্তু আজ পর্যন্ত এই জায়গার কথা সে কখনো উল্লেখ করেনি। তাহলে এখানে এমন কী কাজ আছে যার জন্য প্রিয়া যাচ্ছিল? এই কথাই ভেবে ড্রাইভার দ্বিধায় পড়েছিল, কিন্তু তবুও সে গাড়ি ঘুরিয়ে সেই যাত্রা শুরু করল। প্রিয়া রাস্তায় ঢের কথা ভাবছিল এবং ভাবতে ভাবতে হাসছিল। ড্রাইভার কাকা এটা দেখে ফেলল এবং দেখার পর তার আর সহ্য হল না এবং সে জিজ্ঞাসা করে ফেলল, মালকিন, যদি আপনার কাছে কথা জিজ্ঞাসা করি তাহলে আপনি রাগ তো করবেন না? তারপর সে বলল, হ্যাঁ কাকা, বলুন আপনাকে কি জিজ্ঞাসা করতে হবে? তখন ড্রাইভার বলল, মালকিন, সেই জায়গায় আজ পর্যন্ত আমি আপনাকে নিয়ে যাইনি এবং আপনার সেখানে কি আছে যার জন্য আপনি সেখানে যাচ্ছেন, এবং কি কারণ যে সেখানে যাওয়ার নামে আপনি এত খুশি মনে হচ্ছে? তারপর প্রিয়া হঠাৎ হাসতে লাগল এবং বলল, কাকা, এর পেছনে একটু লম্বা কাহিনী আছে এবং আমি আপনাকে শুরু থেকে শোনাচ্ছি। তারপর কাকা বলতে লাগল, ঠিক আছে মালকিন, শোনান, কোনো অসুবিধে নেই, আমি শোনার জন্য তৈরি আছি। তখন প্রিয়া কাকাকে তার পুরো কাহিনী শোনাতে লাগল এবং বলল, আজ থেকে প্রায় 10 বছর আগে যখন আমার বয়স 13 বছর ছিল তখন আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম, কারণ আমার বাবা শহরে থাকতেন এবং আমরা গ্রামে যাওয়ার খুব শৌখিন ছিলাম। তাই 13 বছর আগে যখন আমি নানা বাড়ি যাই তখন সেখানে আমার মামার ছেলের সঙ্গে এদিক ওদিক খেতে খেলতে বেরিয়ে পড়তাম। ঠিক সেই সময় সেখানে একটা ছেলে ছিল যার নাম ছিল অমিত, যে ছাগল চড়াত। সেই ছাগল চড়ানো ছেলেটার সঙ্গে আমরা খেলাধুলা করতাম এবং সেখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ ছিল না। সেখানে খেলতে খেলতে আমাদের সবার একটু আধটু বন্ধুত্ব হয়ে গেল এবং আমি প্রতিদিন সেখানে গিয়ে খেলতাম। কিন্তু তখনই একদিন যখন আমি মামার ছেলে এবং অমিতের সঙ্গে সেখানে খেলছিলাম তখন সেই সময় আমার কানের একটা দুল খুলে কোথায় যেন হারিয়ে গেল এবং তারপর আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, কারণ সেই দুল আমাকে আমার বাবা আমার 12তম জন্মদিনে গিফট করেছিলেন এবং আজ আমি সেটা হারিয়ে ফেলেছি, তো মা খুব চেঁচিয়ে উঠবেন, কারণ সেই দুলটা সোনার ছিল। এই কথা শুনে এখানে যে অমিত ছিল, যে ছাগল চড়াত, সেও খুব চিন্তিত হয়ে পড়ল এবং এদিকে প্রিয়ার মামার ছেলেটাও খুব চিন্তিত হয়ে পড়ল। তিনজনেই সেই দুলটা এদিক ওদিক খুঁজতে লাগল, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও যখন সেই দুলটা পাওয়া গেল না তখন প্রিয়া ফুপিয়ে কাঁদতে লাগল, কারণ তার ভয় হচ্ছিল যে যখন সে বাড়ি যাবে এবং দুল তার কানে না থাকবে তখন তার মা তার উপর চেঁচিয়ে উঠবেন। এটা দেখে এখানে যে অমিত ছিল সে তাকে চুপ করালো, বলল, কোনো অসুবিধে নেই, চুপ করো, এরও কোনো না কোনো সমাধান হয়ে যাবে। কিন্তু প্রিয়া একদম চুপ হচ্ছিল না এবং কাঁদতেই থাকল। কিন্তু তখনই অমিত বলল, চিন্তা করো না, আমার কাছে টাকা আছে এবং সেই টাকায় আমরা তোমার জন্য আরেকটা এমন দুল বানিয়ে নেব এবং তারপর কাউকে কিছু জানতেও পারবে না। এই কথা শুনে প্রিয়া চুপ তো হয়ে গেল, কিন্তু এখানে অমিত মিথ্যে বলেছিল, তার কাছে কোনো টাকাই ছিল না। তারপর অমিত বলতে লাগল, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি টাকা নিয়ে আসছি এবং তুমি একটু আমার ছাগলগুলোর খেয়াল রেখো। তারপর এখানে অমিত সেখান থেকে সোজা তার বাড়ি গেল এবং তার বাবা কিছু টাকা জমিয়ে রেখেছিলেন সেই টাকাগুলো বাড়ি থেকে বের করে নিয়ে এলো এবং এনে প্রিয়ার হাতে ধরিয়ে দিল, বলল, এই নাও টাকা এবং এই টাকায় তুমি এবং তোমার ভাই দুজনেই যাও
এবং গিয়ে নিজের জন্য আরেকটা দুল কিনে নাও। এই কথা শুনে প্রিয়ার খুব আনন্দ হল এবং সে হঠাৎ অমিতকে জড়িয়ে ধরল এবং বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু। তারপর প্রিয়া এবং তার মামার ছেলে দুজনেই সেখান থেকে চলে গেল এবং অমিত তার ছাগলগুলো সেখানেই চড়াতে লাগল। সেই গ্রামের মধ্যেই একটা জুয়েলার ছিল এবং সেই জুয়েলারির কাছে গিয়ে প্রিয়ার মামার ছেলে, যার বয়স ছিল 17 বছর, সে সেই টাকা নিয়ে গিয়ে তার জন্য আরেকটা দুল বানিয়ে দিল এবং এনে প্রিয়াকে দিয়ে দিল। এই দুল পরার কারণে প্রিয়ার মুখে আলাদা খুশি ফুটে উঠল এবং তারপর সে নিশ্চিন্ত হয়ে তার বাড়ি চলে গেল। কিন্তু এখানে যেই অমিত সন্ধেবেলা তার বাড়ি গেল, তখন বাড়ি যাওয়ার পর তার বাবার কাছে এটা জানা গেল যে তার জমানো টাকাগুলো অমিত সেখান থেকে নিয়ে গেছে। তখন তার বাবা তার ওপর মারধর শুরু করল। যদিও টাকা বেশি ছিল না, 2000 টাকা ছিল, যা প্রিয়াকে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে অমিতের বাবা তাকে এই কথায় বেশি রাগ করলেন যে তাদের ছেলে চুরি করেছে এবং তারপর সে বলছিল না যে এই টাকাগুলো কোথায় খরচ করেছে। তার বাবা তার ওপর মারধর করল, কিন্তু সে একটা কথাও বলল না যে আমি এই টাকাগুলো কোথায় করেছি। এই কথা প্রিয়া এবং তার মামার ছেলেরও জানা গেল এবং তারা দূরে দাঁড়িয়ে এটা দেখতে থাকল। কিন্তু এখানে যে অমিত ছিল, ছাগল চড়ানো ছেলেটা, সে একদম তার নাম নিল না যে সেই টাকায় সে এটা করেছে। অনেকক্ষণ মারধর করার পর তার বাবা তাকে এমনি ছেড়ে দিল এবং এখানে অমিত ব্যথা সহ্য করে চুপচাপ এমনি বসেছিল। তারপর এখানে প্রিয়ার এই কথাই খুব খারাপ লাগল এবং সে ঠিক করল যে যখনই তার কাছে টাকা হবে তখন সে অমিতকে এই টাকা এনে দেবে, যাতে সে এই টাকা তার বাবাকে দিতে পারে এবং তার ওপর থেকে এই চোর হওয়ার কলঙ্ক মুছে যায়। এমন ভেবে নিল সে। কিন্তু সেও তো তখনও শিশু ছিল, তাই তার কাছে এত টাকা কোথা থেকে আসবে? এবং ধীরে ধীরে সময় কাটতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়া বড় হতে লাগল এবং যেই প্রিয়া বিয়ের যোগ্য হল, তখন তার মা বাবা তার বিয়ে করে দিলেন এবং বিয়ের পর প্রিয়া তার স্বামীর সঙ্গে তার জীবন কাটাতে লাগল। এখানে তার শ্বশুরবাড়ির যত পরিবার ছিল তারা সবাই নিজেদের আলাদা আলাদা ব্যবসা করত, তাই প্রিয়ার জন্যেও একটা ব্যবসা সেট করে দেওয়া হলো এবং প্রিয়া দিনরাত পরিশ্রম করে সেই ব্যবসাকে অনেক উন্নতি পর্যন্ত নিয়ে গেল। যখন থেকে প্রিয়া ব্যবসা করতে শুরু করল, তখন থেকেই এই কাকা, যিনি তাদের গাড়ি চালাতেন, তিনি তাদের স্থায়ী ড্রাইভার এবং এই দুজনের সম্পর্ক বাবা মেয়ের মতো। যদি প্রিয়ার কোনো পরামর্শ নিতে হতো তাহলে এই কাকার কাছ থেকে নিত এবং এই কারণেই আজ এই পুরো কাহিনী তাকে বলে দিল। বলল, কাকা, যখন রাস্তায় আমি ছাগল চড়ানোকে দেখলাম তখনই এখানে আমার নানা বাড়ি ছিল। বেশি দূর ছিল না, তাই আমি ভাবলাম কেন অমিতের সঙ্গে দেখা করে আসি এবং আজ তার সেই ঋণও শোধ করে দেব যে সে শৈশবে আমার জন্য এত মার খেয়েছিল। যদিও এখন সেই টাকার কোনো মূল্য নেই, কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে চাই, কারণ সে খুব ভালো মানুষ ছিল এবং সে আমার দুঃখ দেখে আমাকে তার বাড়ি থেকে 2000 টাকা এনে দিয়েছিল। এই কথা শুনে ড্রাইভার কাকারও এই কথায় খুব অবাক লাগল এবং তিনিও অমিতকে দেখতে চাইলেন। দুজনেই তাদের গাড়ি চালিয়ে সোজা সেই গ্রামে পৌঁছে গেল যেখানে প্রিয়ার নানা বাড়ি ছিল এবং সেখানে যাওয়ার পর প্রিয়া ড্রাইভার কাকাকে রাস্তা দেখাতে থাকল এবং ধীরে ধীরে তারা অমিতের বাড়িতে পৌঁছে গেল, যে বাড়িতে অমিত আগে থাকত। অমিতের বাড়ির সামনে গাড়ি থামল এবং তখনও সময় হচ্ছিল প্রায় বিকেল 3টের। যেই এত বড় গাড়ি অমিতের বাড়ির সামনে থামল, তখন পড়শিরা বাড়ি থেকে বেরিয়ে এসে সেই গাড়ি দেখতে লাগল। কারণ অমিত এখনও খুব গরিব মানুষ, যেমন আগে ছিল তেমনই তার বাড়ি এখনও আছে এবং এত বড় গাড়ি তার দরজায় কি করছে, এটা দেখার জন্য পড়শিরা বাইরে এসেছিল। তারপর প্রিয়া সেই গাড়ি থেকে নামল এবং নামার সময় যখন পড়শিদের মধ্যে একজন পড়শি তাকে দেখছিল, তখন তার কাছে বলতে লাগল, এটা অমিতের বাড়িই তো, তাই না? তখন সেই পড়শি মাথা নাড়ল এবং প্রিয়ার দিকে তাকিয়ে থেকে গেল, কারণ প্রিয়া খুব দামি কাপড় পরেছিল এবং খুব বড় গাড়ি থেকে সে নেমেছিল। কিন্তু প্রিয়া সোজা সেই দরজায় পৌঁছে গেল এবং দরজায় টোকা দিতে লাগল। যেই সে দরজায় টোকা দিল, তখন ভেতর থেকে দুটো নিষ্পাপ বাচ্চা বেরিয়ে এলো। একজনের বয়স প্রায় 8 বছর হবে এবং আরেকটা যে মেয়ে ছিল তার বয়স প্রায় 6 বছর হবে। যেই দুটো বাচ্চা বাইরে এলো, তখন প্রিয়ার বুঝতে দেরি হল না যে এরা অমিতেরই বাচ্চা এবং তারপর সে তাদের কাছে বলতে লাগল, বাবু, তোমাদের বাবা কোথায়? এই কথা শুনে বাচ্চারা খুব নিষ্পাপভাবে বলতে লাগল, বাবা তো নেই। কিন্তু তখনই পড়শিদের মধ্যে একজন এসে বলতে লাগল, ম্যাডাম, এদের বাবার তো মৃত্যু অনেক দিন আগেই হয়ে গেছে, এখন তো এই বাচ্চাদের এদের মা পালন করছে। এই কথা শুনতেই প্রিয়ার পা থেকে মাটি সরে গেল, কারণ যে বন্ধুর ঋণ শোধ করার জন্য সে আজ এখানে এসেছিল, সেই বন্ধু তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তারপর এখানে গ্রামের লোকেরা সেই বাচ্চাদের মাকে ডাকল
যে অন্যের ক্ষেতে মজুরি করছিল এবং যেই তার কাছে জানা গেল যে তাদের বাড়িতে একজন খুব ধনী মহিলা এসেছে এবং সে তার স্বামীর কথা জিজ্ঞাসা করছে, তখন সে দৌড়াদৌড়ি করে সেখানে এলো এবং এসে যেই প্রিয়াকে দেখল তখন জিজ্ঞাসা করতে লাগল, হ্যাঁ জি দিদি, বলুন আপনি কে এবং আপনার আমার স্বামীর সঙ্গে কি কাজ? এখানে প্রিয়া এখনও তাকে এই কথার গভীর দুঃখ ছিল যে যে অমিতের সঙ্গে সে দেখা করতে আসছিল খুব খুশি হয়ে সেই দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু তবুও যখন অমিতের স্ত্রী তার সামনে আছে তখন সে তার সঙ্গে কথা বলতে লাগল। বলল, দেখো, তুমি তো আমাকে চেনো না, কিন্তু তোমার স্বামী আমাকে ভালো করে চিনতেন, কারণ এই গ্রামের মধ্যেই আমার নানা বাড়ি ছিল। যদিও আজ আমার মামা এবং তাদের ছেলে এখান থেকে চলে গেছে, কিন্তু এখানে আমি শৈশবে আসতাম। তখন তোমার স্বামীর সঙ্গে আমরা খেলাধুলা করতাম এবং সেখান থেকেই তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আসলে শৈশবে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যে আমার দুল হারিয়ে গিয়েছিল এবং তার জন্যে অমিত আমাকে টাকা দিয়েছিল, তাই সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। এই কথা শুনে যে মহিলা ছিল, যে অমিতের স্ত্রী, সে পুরোপুরি অবাক হয়ে গেল, কারণ এত বড় ধনী হওয়ার পরেও সে সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এসেছে যা কোনোদিন শৈশবে তার স্বামী তাকে দিয়েছিল, এবং তার তো কোনো প্রমাণও নেই যে সে টাকা দিয়েছিল কি দিয়েনি। এই কারণে সে তাকে চিনে নিল যে এটা ভালো মহিলা, এবং তারপর তাকে বাড়ির ভেতরে স্বাগত জানাল। এখানে প্রিয়া অমিতের স্ত্রীর সঙ্গে বাড়ির ভেতরে গেল, সঙ্গে বাচ্চারাও চলে গেল, এবং বাইরে যে লোক জমায়েত হয়েছিল তারা এদিক ওদিক হয়ে গেল। ড্রাইভার কাকাও বাড়ির ভেতরে এলেন এবং তারপর প্রিয়া অমিতের স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলতে লাগল। এখানে অমিতের একটা ছবি দেওয়ালে ঝুলিছিল, এবং যখন সে সেই ছবি দেখল তখন জিজ্ঞাসা করতে লাগল, এটা বলো, তার মৃত্যু কিভাবে হয়েছিল? তখন অমিতের স্ত্রী প্রিয়াকে বলতে লাগল, সে একটা কোম্পানিতে কাজ করত, কিন্তু হঠাৎ একদিন কাজ করতে করতে তার মনোযোগ একটু সরে গেল এবং সেই কারণে সে মেশিনের চাপে পড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল। তার মৃত্যুর পর কোম্পানি থেকে কিছু টাকা পাওয়া গিয়েছিল, কিন্তু সেই টাকা কতদিন চলবে? ধীরে ধীরে সেই টাকাও শেষ হয়ে গেল, এবং তারপর এখন আমি মজুরি করে আমার বাচ্চাদের পালন পোষণ করছি। প্রিয়া বলতে লাগল, অমিতের মা বাবা কোথায়? তখন সে বলল, তাদের তো অনেক দিন আগেই মৃত্যু হয়ে গেছে। তারপর প্রিয়া সেই বাড়িটা ভেতর থেকে দেখল, এবং ভেতর থেকে দেখার পর এটা স্পষ্টভাবে তার বোঝা গেল যে এই বাড়ির মধ্যে এরা খুব কষ্টে তাদের সময় কাটাচ্ছে। এবং তারপর এখানে প্রিয়া অমিতের বাচ্চাদের কাছে ডেকে তাদের কাছে জিজ্ঞাসা করতে লাগল, তোমরা কোন কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ো? কিন্তু এখানে যে বাচ্চারা ছিল তারা আগে তো পড়ত, কিন্তু যখন থেকে তাদের বাবার মৃত্যু হয়েছে তারপর থেকে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তারা বলে দিল, আমরা পড়তে যাই না, মা আমাদের বাড়িতেই একটু একটু পড়িয়ে দেন, এবং সেই থেকে আমরা পড়াশোনা শিখছি, কারণ এখনও আমাদের কাছে এত টাকা নেই, না তো আমরা পড়াশোনা করি না। এই কথা শুনে প্রিয়ার চোখে জল এসে গেল, এবং এখানে যে ড্রাইভার কাকা ছিলেন তারও চোখে জল এসে গেল। এখন প্রিয়া, যে এতদিন সেই টাকাগুলো শোধ করতে চাইছিল, সে ভাবতে লাগল যে এভাবে চলবে না, আমাকে এই পরিবারের জন্য কিছু না কিছু করতে হবে, কারণ এখানে অমিতের স্ত্রীরও অবস্থা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে অমিতের স্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগল, তুমি কত টাকা কামাও? তখন অমিতের স্ত্রী বলতে লাগল, দৈনিক আমাকে 200 টাকা পাওয়া যায় এবং আমি মজুরিতে যাই, মাসে 6000 টাকা হয়ে যায়, কিন্তু সেই টাকায় বাড়ির খরচ চলে, তো বাচ্চাদের ফি আমি দিতে পারি না। এই কথা বলতে বলতে অমিতের স্ত্রীর চোখে জল এসে গেল এবং সে হঠাৎ ফুপিয়ে কাঁদতে লাগল। তারপর প্রিয়া তাকে সান্ত্বনা দিল এবং বলল, চিন্তা করো না, তুমি আমার বন্ধুর স্ত্রী, না তো তোমাদের জন্য আমি কিছু করতে চাই এবং আমি সেটা করব। কিন্তু তখনই অমিতের স্ত্রী বলতে লাগল, না ম্যাডাম, আমাদের সাহায্যের দরকার নেই। তখন সে বলতে লাগল, আরে এমন কথা নয়, শৈশবে তোমার স্বামী আমার সাহায্য করেছিল এবং ঠিক সেইভাবে আমি তোমার সাহায্য করতে চাই। আমি তোমাকে টাকা দেব না, কিন্তু আমি তোমাকে একটা পথ দেখাতে পারি, যে পথে তুমি তোমার জীবনকে আরও অনেক ভালো করে তুলতে পারো। এই কথা শোনার পর অমিতের স্ত্রী চুপচাপ থেকে গেল, এবং তারপর প্রিয়া তখনও সেখান থেকে চলে গেল। কিন্তু পরের দিন এক নতুন উদ্যম নিয়ে সেই গ্রামে ফিরে এলো, এবং এখানে এসে প্রথমে সেই বাচ্চাদের একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিল এবং বলল, এই বাচ্চারা এই স্কুলে পড়বে এবং এদের জন্য যা খরচ হবে সেই টাকা তুমি আমাকে দিয়ে দিও, কিন্তু তার আগে আমি তোমাকে টাকা কামানোর যোগ্য করে তুলব। তারপর অমিতের স্ত্রী বলতে লাগল, আমি টাকা কিভাবে কামাতে পারি? আমি বেশি পড়াশোনা করিনি, একটু আড্ডু পড়াশোনা করেছি। কিন্তু তখনই প্রিয়া তার দিকে তাকিয়ে হাসতে লাগল এবং বলল, পড়াশোনা বেশি ম্যাটার করে না, আপনার কাজ করার ধরন ম্যাটার করে। আপনি এটা করুন, কাল এই সময় এই জায়গায় চলে আসবেন এবং সেখানে আমি তোমাকে সেখানেই দেখা করব। তারপর প্রিয়া আবার সেখান থেকে চলে গেল,
বাচ্চারা স্কুলে যেতে লাগল এবং এখানে অমিতের স্ত্রী সকাল সকাল 9টায় সেই জায়গায় পৌঁছে গেল যেখানে প্রিয়া তাকে বলেছিল। সেখানে একটা খুব ভালো সেলাই সেন্টার ছিল, যার মধ্যে কাপড়ের ডিজাইনও করা হতো। তার মধ্যে প্রিয়া অমিতের স্ত্রীকে লাগিয়ে দিল এবং বলল, ভালো করে সেলাই করা শিখে নাও, এবং এখানে যখন তোমার ভালো করে সেলাই আসবে তখন আমি তোমার সেলাই সেন্টার খুলিয়ে দেব, এবং তারপর তুমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমার জীবন কাটাতে পারবে এবং তোমার কোনো অসুবিধা হবে না। এখানে যখন সে কাজ শিখল তখন ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই তার খুব ভালো করে কাজ আসতে লাগল, এবং যখন সে ভালো করে কাজ শিখে নিল তখন প্রিয়া নিজের কাছ থেকে টাকা লাগিয়ে তার জন্য সেই শহরের মধ্যে একটা খুব ভালো সেলাই সেন্টার খুলিয়ে দিল, যার মধ্যে সে দামি দামি ডিজাইনার স্যুট সেলাই করত, এবং তার পরিশ্রমের কারণে তার কাছে ঢের কাস্টমার আসতে লাগল বড় বড় বাড়ির, এবং ঢের টাকা পয়সা সে কামাতে লাগল। যখন সে টাকা পয়সা কামালো তখন প্রিয়ার টাকা ফেরত দেওয়ার কথা ভাবল, কিন্তু প্রিয়া মানা করে দিল, বলল, এটা তোমার স্বামীর ঋণ ছিল যা আমি শোধ করেছি, এবং তুমি এই টাকাগুলো নিজের কাছে রেখে দাও, তোমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো। এখানে যে প্রিয়া আছে সে আজ পর্যন্ত অমিতের স্ত্রী এবং তার বাচ্চাদের সঙ্গে দেখা করতে যায়। যখনই তাদের রেজাল্ট আসত তখন তাদের রেজাল্টের কথা জিজ্ঞাসা করত, তাদের জন্য খেলনা এবং কাপড় নিয়ে যেত, এবং ভালো করে এখনও তাদের দেখভাল করছে। এখানে এই কথা যেই প্রিয়ার স্বামীর কাছে জানা গেল তখন তিনিও তার স্ত্রীর জন্য গর্ববোধ করলেন, এবং তিনিও তার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে এখানে তাদের বাচ্চাদের সঙ্গে তাদের দেখা করতে আসতেন, এবং এই পরিবারের সঙ্গে তাদের একটা আলাদা বন্ধন তৈরি হয়ে গেল। গ্রামের লোকেরা এই কথা শুনে খুব খুশি হল, এবং এখানে সবাই প্রিয়ার প্রশংসা করতে লাগল। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। আপনাদের যেমনই লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমাদের একটু উৎসাহ পাই আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য। এই কাহিনীগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা একদমই নয়। এই কাহিনী আপনাদের এজন্য শোনানো হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং নিজের জীবনে সেই জিনিসটা প্রয়োগ করতে পারেন। পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে দেখা হবে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।